আসসালামু আলাইকুম। আজকে আমি তিনটা বিষয় আলোচনা করব যারা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যারা আসতে চায়। প্রথমে হচ্ছে যে আপনি কোন দেশে যাবেন। যেমন হতে পারে আপনি সৌদি যেতে পারেন, কাতার যেতে পারেন, দুবাই বা এরকমের যে এশিয়া দেশগুলি রয়েছে যেগুলি ইউরোপ না। এশিয়া একটা মহাদেশ। এই মহাদেশেরগুলির ভিতরে আপনারা যদি যান তাহলে কিন্তু এক প্রকারের আলোচনা। আপনি যদি ইউরোপে আসেন, আসার পরে আপনাকে কি করতে হবে এবং কতদিন আপনাকে পরিশ্রম, কষ্ট, মেধা খাটিয়ে তারপর আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। এবং সর্বশেষ হচ্ছে যে এই বিদেশিদের উপর বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষের অনেক ধরনের মতামত থাকে, অনেক ধরনের চিন্তা। তারা এইটা করে, তারা ওইটা করে, তাদের এই অনেক ধরনের ভাবনা থাকে। আসলে এই ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো প্রথম বিষয়টা হচ্ছে কি, একটা হচ্ছে আমরা কি মিডল ইস্ট যে কান্ট্রিগুলি রয়েছে, এই মিডল ইস্ট কান্ট্রিতে গিয়ে আমাদের পরিস্থিতি কি হয়। দ্বিতীয়ত ইউরোপ, আমেরিকা অথবা বড় যে কান্ট্রিগুলি রয়েছে সেখানে গিয়ে আমাদের কি অবস্থান থাকতে হয় আমাদের, এবং এই বিদেশিদেরকে নিয়ে মানুষের যে ভুল ধারণা কাজ করে এটা নিয়ে আজকের আলোচনা। যেমন আপনি যদি কাতারে, দুবাই অথবা সৌদি, কুয়েত এই সমস্ত দেশে যদি আপনি যান, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনি বাংলাদেশ থেকে যখন আপনি যাবেন এটা কিন্তু অ্যাভেলেবেল, যে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারেন। আপনার এলাকার, আপনি যে এলাকায় আছেন ওখানেও কিন্তু এজেন্সি থাকে। অনেক সময় শহরে আপনি একটু খোঁজ নিলে, অথবা ঢাকা শহরে গিয়ে প্রচুর পরিমাণে এজেন্সি আছে। কিন্তু যে এজেন্সির মাধ্যমে আপনি আসবেন ওই এজেন্সির সুন্দরভাবে খোঁজ খবর নিয়ে কত বছর লোক ঠিক পাঠাইছে কিনা বা আপনার পরিচিত কেউ গেছে কিনা এটা যাচাই বাছাই করে নেবেন। এখন আপনি ধরুন আপনি সৌদিতে গেছেন, এখন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু সৌদিতে আছে। এখন আগের যে 20 বছর আগে যারা সৌদিতে গেছিল তারা ওখানে গিয়ে যে টাকা ইনকাম করছে ওটার 20% তাদের খরচ যাওয়ার পরে 80% টাকা কিন্তু তারা বাংলাদেশে পাঠাইলে ওই টাকা দিয়ে বাংলাদেশে অনেক কিছু করা যেত। কিন্তু এখন পুরো টাকাটাই বাংলাদেশে পাঠাইলে কিছুই হয় না, ঠিক কিনা? কারণ বাংলাদেশে এখন টাকার মূল্য আস্তে আস্তে কমে গেছে। একটা মানুষ যদি এখন চাকরি করে 30-40 হাজার টাকা বেতন পায়, তা দিয়ে কিছুই হয় না বাংলাদেশে এই মুহূর্তে, ঠিক কিনা? তো এই যে আপনি সৌদি গেলেন, এই সমস্ত দেশে আপনি যাওয়ার পরে কিন্তু আপনি কাজে ঢুকবেন, কাজ করবেন। আপনি গিয়েছেন, কাজ করতেছেন, মাস শেষ টাকা আসতেছে, দেশে পাঠাচ্ছেন। এই সমস্ত দেশের আইডি হচ্ছে এটা। এখন এই দেশের ভিতরে আবার একটু ক্যাটাগরি হয়েছে, আপনারা যদি কোম্পানি ভিসায় যান, যদি আপনি কোম্পানির ভিতরে, যেমন আপনার কেউ আছে বা কেউ ভালো একটা কোম্পানিতে আছে, ওই কোম্পানিতে একজন লোক চলে যাচ্ছে, সেখানে একটা জায়গা খালি হয়েছে, ওই জায়গায় যদি আপনি একজনকে ঢুকাতে পারেন তাহলে তার অবস্থান ভালো হবে। কারণ আপনারা যে ফ্রি ভিসা যেগুলি আছে, ম্যাক্সিমাম এজেন্সি এবং দালাল প্রকৃতির যারা রয়েছে তারা কিন্তু বলবে ফ্রি ভিসা অনেক ভালো, যে আপনি একদম ফ্রি, ওই দেশে যাওয়ার পর আপনাকে কেউ কিছু কইব না, আপনি ফ্রি, আপনি যে কাজ মন চায় আপনি সেই কাজই করতে পারবেন। আসলে কথাটা ডাহা, সত্য হইল আবার লুকানো অবস্থায় মিশা। কীরকমের? আপনি গেছেন একটা দেশে, সেখানে গিয়ে আপনি কি বুঝবেন, কি কাজ করতে পারবেন? আমাদের বাংলাদেশে এখন যে কোনো জায়গায় কি যে কোনো মানুষের কাজে রাখে। আপনি একটা কাপড়ের দোকানে কাজ করবেন, সেখানে আপনার লোক থাকতে হয়, তা নাহলে আপনাকে শিখাইয়া পড়াইয়া তারপরে তারা নেয়, এবং আপনি সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন, ঠিক কিনা? বাংলা ভাষাভাষী, ঠিক না? কিন্তু আপনি সৌদিতে গেছেন, সেখানে গিয়ে কিন্তু আপনি ফ্রি ভিসায় গেলে আপনার কিন্তু কষ্টের শেষ নেই। কাতারে আপনি ফ্রি ভিসায় যাবেন, কষ্টের শেষ নেই। আরও অন্য দেশে ফ্রি ভিসায় যাবেন, কষ্টের শেষ নেই লোক না থাকলে। কারণ কি? কারণ আপনি তাদের কাছে গিয়ে কাজ বা কীভাবে চাবেন,
আর তাদের কাজটা কিভাবে আপনি উপস্থাপন করবেন, কিভাবে তাদের কাজটা শেষ করবেন, আপনি তো কথাই ঠিকমতো বলতে পারবেন না, এইটা এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হয়েছে যে আপনি সেখানের যে মালপত্রগুলি যেগুলি আপনি ব্যবহার করে কাজ করবেন, এগুলি কিভাবে ব্যবহার করতে হয় এটাও আপনি জানেন না। তাহলে ফ্রি ভিসায় কিন্তু বলবে দালালরা, এজেন্সি লোকরা সহজ, কিন্তু ওখানে যাবার পরে কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবেন। এই বিষয়টা আমাদের মনে রাখতেই হবে এই মিডল ইস্ট কান্ট্রিতে যারা যেতে চান আর কি। আর যারা কোম্পানি ভিসায় যাবেন, আপনি যাবার সাথে সাথেই কোম্পানি থাকার জায়গা, কোম্পানির ভিতরে আপনি ঢুকে গেলেন, সেখানে যে কাজটা করবেন একবার তারাই শিখিয়ে দেবে, ওই কাজে আপনি সারা জীবন করতে থাকবেন যতদিন আপনি ওই দেশে আছেন, অথবা আপনার ভিসা যতদিন আছে। কাজ ভালো করলে কোম্পানি আপনাকে আবার ভিসা দেবে। কোম্পানি কখনোই লস করবে না। সব কোম্পানি, সব মালিকরা চায় যে আপনাকে দিয়ে তারা কি হবে, প্রফিট করবে। তারা যদি বুঝতে পারে যে আপনাকে দিয়ে তার লস, তাহলে কিন্তু আপনাকে তারা রাখবে না। এটা মাথায় রাখতে হবে। কাজের আদর পৃথিবীর সমস্ত দেশে আছে। আপনি কাজ করতে পারলে আপনার সব জায়গায় আপনার চাহিদা আছে। আপনি বাংলাদেশেও যদি কাজ করতে পারেন, তাহলেও বাংলাদেশেও আপনি অনেক কিছু করতে পারবেন। আসল হচ্ছে আমাদের কি আইডিয়া, টেকনিক এবং যথাসময় যথা কাজটা করা। এইটা হচ্ছে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা যদি আমাদের কি হয়, এই অ্যারেঞ্জমেন্টটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি ভালো একটা জায়গায় পৌঁছতে পারবেন, ঠিক কিনা? এবং বিভিন্ন ধরনের মানুষের কথায় আপনাকে জড়ানো যাবে না, মানুষের কথায় কান দেওয়া যাবে না, ঠিক না? তো এই মিডল ইস্ট কান্ট্রিতে যাওয়ার পরে আপনাকে এভাবে শুরু করতে হবে। ফ্রি ভিসায় গেলে আপনি সেখানে যদি আপনার লোক থাকে, তাদের মাধ্যমে আপনি ঢুকতে পারলে ভালো। যেমন দেখবেন মালয়েশিয়া যারা যায় ফ্রি ভিসায়, তারা গিয়ে কেউ রাজমিস্ত্রির কাজ করে, কারো লোক আছে, কেউ যোগালি কাজ করে। মানে যোগালি মানে কি, আপনি দেখছেন না, ইট বালি সিমেন্টের কাজ করে, কেউ ঘরের কাজ করে, কেউ ফার্নিচারের কাজ করে। এই কাজগুলি আপনার জানা থাকতে হবে। সেখানে কিন্তু আপনার বসে বসে টাকা দেবে না। কেউ পাইপ ঠিক করতেছে, কেউ রড বাঁধতেছে, ঠিক না? এরকমের কেন না, আপনি 1 মাসে 10 দিন কাজ করছেন, 20 দিন বসে রয়েছেন, মানে আপনার যে প্রতিদিন কাজ হবে এরকম নিশ্চয়তা নেই। তো এই মিডল ইস্ট কান্ট্রির যে কথাগুলি, এটা কিন্তু এটার ভিতরেই কিন্তু সীমাবদ্ধ। এটা কিন্তু আমাদের বুঝে শুনে যেতে হবে, ঠিক না? হ্যাঁ, এখন আমরা আসি ইউরোপে। আপনি ইউরোপে স্টুডেন্ট ভিসা আসতে পারেন, ওয়ার্ক পারমিট ভিসা আসতে পারেন, এবং বিভিন্ন দেশ হয়ে তারপরে আপনি ধাপে 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 একটা দেশে ঢুকতে পারেন অবৈধভাবে। এখন আপনি স্টুডেন্ট ভিসা আসার পরে কখনোই আপনাকে কাজ খোঁজা যাবে না, যে আপনি এখানে আসার পরেই আপনি খালি কাজ কাজ কাজ। তাহলে কিন্তু আপনি মানে একটা সময় গিয়ে আপনি ধরা খাবেন। আপনি স্টুডেন্ট ভিসা আসছেন, প্রথমে এদেশে আসার পরে এদেশে আপনার কলেজ যে সাবজেক্টের উপর আপনি আসতেছেন, ওই সাবজেক্ট আপনাকে ঠিক রাখতে হবে, পড়াশোনা, এবং পাশাপাশি আপনাকে কি করতে হবে, ওই দেশের ল্যাঙ্গুয়েজের আবার যে এক্সট্রা যে স্কুল রয়েছে সেখানে আবার আপনাকে কোর্স করতে হবে। বাংলাদেশে যেমন ইংলিশে যারা আইএলটিএস করে, ওই রকম আপনাকে ওই দেশের ল্যাঙ্গুয়েজের উপরে আপনাকে আইএলটিএস করতে হবে। এটা যদি আপনি 6 মাসে পারেন, 1 বছর বা 2 বছর জায়গা কইতে কইতে, যদি আপনি একটু কষ্ট করে ধৈর্য ধরে কলেজেও আপনি গেলেন, ঠিক রাখলেন লেখাপড়াটা, আবার আপনি এই দেশের ভাষা যেটা, এই ভাষার কোর্সটাও আপনি শেষ করলেন। এই ভাষার কোর্সটা শেষ করলে কিন্তু আপনি কিন্তু খুব দ্রুত এই দেশের সব ধরনের সিস্টেমটা আপনি বুঝে যাবেন। কিন্তু আমরা কি করি, আমরা যারা স্টুডেন্ট আসার পরেই হোটেল, এই ক্লিন যে কাজগুলি করে, এই বিভিন্ন ধরনের মোছামুছির কাজ, এই রাস্তা পরিষ্কার থেকে শুরু করে যেই কাজই হোক না কেন, এই কাজে খেলে আমরা পাত্তা লাগাই যে কোথায় আমার পরিচিত লোক আছে, কার মাধ্যমে ঢোকা যায়। ওই কাজের মধ্যে ঢুকবো, ওই মাসে যে একটা স্যালারি আসে ওইটাই সীমাবদ্ধ। এতে কিন্তু আপনি নিজে ক্ষতি করলেন। এটা কিন্তু আমরা বুঝি না যারা স্টুডেন্ট হয়ে আসি তারা আর কি। স্টুডেন্ট হয়ে আসার পরে প্রথমে আপনার পড়াশোনা ঠিক রাখতে হবে এবং এই দেশের কোর্স শেষ করতে হবে। পড়াশোনা শেষ হওয়ার পরে আপনি দেখবেন যে আপনি পড়াশোনায় ভালো রেজাল্ট করছেন, অটোমেটিক আপনি ভালো জব পেয়ে গেছেন।
তখন মনে করেন আপনি আসার পরে এই লেখাপড়া ঠিকমতো করলেন না, তারপর আপনি এই দেশে থাকতে পারবেন, ঘুরইয়া পুরইয়া এরকম ওইরকম কইরা থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এক ক্লাস ড্যাঙ্গে আরেক ক্লাস, আরেক ক্লাস ড্যাঙ্গে আরেক ক্লাস, টিউশন ফি দিয়ে তারপর আপনি থাকতে পারবেন। তারপর 2, 4, 7 বছর 8 বছর থাইকে আপনি অবৈধ হয়ে যেতে পারবেন। এটা কোনো মানে কোনো ব্যাপার না। কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনি যে ওই আসার পরে 2, 4, 5 বছরে আপনি সামান্য বেতনে যে কিছু টাকা ইনকাম করলেন সামান্য সময়ের জন্য, ওই সময় আপনার জন্য কতটুকু ক্ষতিকর। পরবর্তীতে যদি আপনি ওই 2, 3 বছর 4 বছর ঠিকমতো পড়াশোনাটা করতেন, আর এই দেশের 4 বছর আপনি এই দেশের ভাষার উপরে A1 A2 B1 B2 C1 C2 লেভেল পর্যন্ত যদি আপনি ভাষাটা শেষ করতেন, তাহলে আপনি যে জবে ঢুকতেন ওই 2 বছর 4-5 বছর আপনি যা ইনকাম করবেন তা ইনকাম করতে পারবেন এই লেখাপড়া শেষ করার পরে, ভাষার ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে, ভালো রেজাল্ট করার পরে 8 মাস 1 বছরে আপনি সেই টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনি দেখেন ওখানে আপনি সারা জীবন কিন্তু আপনার ওই দোয়া মোছার কাজই করে যাওয়া লাগতেছে, বা কিচেনে আপনি কাজ করে যাচ্ছেন, রান্নার কাজ করে যাচ্ছেন, বা আরো জনে হেল্প করে যাচ্ছেন, সারা জীবন ওইভাবেই আপনার যাইতে হবে। আর যদি কষ্ট করে পড়াশোনা শেষ করেন তাহলে কিন্তু আপনি সারা জীবন এই দেশে যতদিন থাকবেন অতদিন আপনি প্রত্যেক মাসে 7-8 লাখ টাকা 6 লাখ টাকা আপনার বেতন আসতেই থাকবে, এবং কাজও কত শান্তির। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে, কাজ আবার কীরকমের শান্তি? শান্তি হচ্ছে এরকমের যে আপনি বিশাল একটা হোটেলের ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন, আপনার ওখানে 50 জন লোক খাটতেছে, তাদের সমস্ত রুটিন, কার কখন ছুটি, কার কবে কাজ, কে কি কাজ করবে, এবং এই জায়গায় কি কি ধরনের মালপত্র লাগবে, কোনটা শেষ হয়ে গেছে, কোনটা অর্ডার করতে হবে, এই কাজ শুধু চেয়ারে বসে বসে কম্পিউটারে, ঠিক না? আপনাকে দোহামোচার কাজ করতে হবে না যদি আপনি এখানে স্টাডিটা ঠিকমতো করেন। আবার অনেকে যারা ইঞ্জিনিয়ার হয় তারা অন্য লেভেলের তাদের বেতন আসে, তারা তো মাসে 8 লাখ টাকা ইনকাম করে, বছরে কোটি টাকার উপরে দেখা যায়। আবার যারা মনে করেন আইটি যারা, তারা কিন্তু আরও অনেক বেশি, ঠিক না? তো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যারা স্টুডেন্ট হয়ে আসি, এবং যারা আরও অন্য অন্য শ্রমজীবী হয়ে আসি বা ওয়ার্ক পারমিট ভিসা হয়ে আসি, তারা তো কাজ করি, তাদের আলাদা। কিন্তু স্টুডেন্ট হয়ে যারা আসে তাদের জন্য অনেক অপশন থাকে, তাদের পরিশ্রম করতে হয়। তাদের পরিশ্রম করে 2-5 বছর 7 বছর 8 বছর চলে যাবো গা, 2-5 বছর আপনার অটোমেটিক চলে যাবে, আপনি কিছুই করতে পারতেন না, তারপরে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। এজন্য আমি বরাবরের মতোই সবসময় বলি যে যারা স্টুডেন্ট হয়ে আসেন তারাও কিন্তু ওই অল্প বয়সী আসে, অল্প বয়সে আসার পরে 2-5 বছরে সব ঠিকঠাক করে ফেলে তারপর টাকা ইনকাম করে, ঠিক না? হ্যাঁ। আর যারা বিভিন্ন দেশ হয়ে আসেন, অবৈধ হয়ে যারা আসেন, তারা তো ওই অবৈধ অবস্থায় থাকে, তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক আশ্রয় নেয়, বিভিন্ন ধরনের সমস্যা দেখায়, তাদের কেস চলতে থাকে এখানে ওখানে, এখানে কিছুক্ষণ পারি ওখানে কিছুক্ষণ পারি, এখানে ঠেলা খাই ওখানে, এই তো তাদের জীবন এভাবে চলে। এখন সবার এইভাবেই কিন্তু আপনাকে এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতে হয়। সবশেষে বিষয়টা হচ্ছে যে এই যে যারা এই প্রবাসে যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক ধরনের বাজে মন্তব্য থাকে। যেমন আমরা বাংলাদেশ থেকে অনেকে ভাবি যে ইউরোপে আছে, যে ইউরোপের বড় বড় দেশগুলি রয়েছে, বা এই মিডল ইস্ট কান্ট্রিতে যারা রয়েছে, বা এই আমেরিকাতে যারা রয়েছে, বা অথবা যারা অস্ট্রেলিয়া যারা রয়েছে, কানাডাতে যারা রয়েছে, মনে হয় তারা সেখানে মানে আমোদ ফুর্তির মধ্যে আছে, মনে হয় যে তারা ধর্মকর্ম করে না, আল্লাহ তাআলারে ভুলে গেছে, মানে যে তারা সেখানে অনেক শান্তিতে আছে, এরকম আমরা অনেকে ভাবি না? হ্যাঁ, শান্তি এটা তো আছে, কারণ তার পরিশ্রমের উপরেই, তার চেষ্টার উপরেই তার শান্তি, ঠিক না? সে চেষ্টা করছে, সে পরিশ্রম করছে, সে পড়াশোনা করছে, সে একটা ভালো জায়গায় যেয়ে পৌঁছেছে। কারণ আপনি যদি আপনার বাবা মার কথা না শুনে, লেখাপড়া না করে, টরং করে এখানে ওখানে ঘুরে বেড়ান, নিজের বুঝ নিজে না বোঝেন, নিজেকে নিজে নিয়ে না চিন্তা করেন, তাহলে কেউ কি আপনাকে দিয়ে যাবে? কেউ কিন্তু আপনাকে দিয়ে যাবে না। এবং এখন কিন্তু এখন কিন্তু মানুষ পড়াশোনা করার জন্য এখন যে পদ্ধতি আর এখন যে সিস্টেমগুলি হয়েছে, এটা কিন্তু আগে ছিল না, ঠিক কিনা? আপনারা একটু ভালোভাবে দেখেন চিন্তা করে, যে আগে কি এই অনলাইনে ক্লাস ছিল, আগে ইউটিউব, এখানে কি আগে পাটিগণিত, বীজগণিত, ইংলিশ এগুলি শেখানো হয়েছে? দেখেন এখন কতটা সহজ হয়ে গেছে। আপনি
একটা মোবাইল থাকলে আপনি ঘরে বসেই কিন্তু সব সমস্যার সমাধান করে নিতে পারেন। আপনার কি দরকার ইউটিউবে সার্চ দেবেন, সব চলে আসবে। এই জিনিসগুলি দেখেও কিন্তু মানুষ কিন্তু এখন অনেকটা এগিয়ে যাচ্ছে, আবার অনেকে সারা করে নাটক সিনেমা দেখেই জীবন পার করে দিচ্ছে। আমাদের যে ধারণাটা সেটা হচ্ছে কি, অনেক মানুষের ধারণা যে অমুকে আসছে ইউরোপে, এ তো মদ খাচ্ছে, এ তো অনেক ধরনের খারাপ অপকর্মে লিপ্ত আছে। আসলে এটা কখনোই ভাবা যাবে না। কারণ আপনি দেখেন ঢাকার শহরে বাজে কাজ হচ্ছে না? ঢাকার শহরে আপনি দেখবেন যে আবাসিক এলাকায় বিল্ডিংয়ের ভিতরে অনেক ধরনের খারাপ কাজ হচ্ছে। অনেকে বিয়ার খাচ্ছে, অনেকে মদ খাচ্ছে, অনেকে মানে বেগানা যে দেখবেন যে মহিলাদেরকে নিয়ে বাজে ধরনের কাজে লিপ্ত আছে। এটা কিন্তু বাংলাদেশেও আছে, কিন্তু গোপনে, ঠিক কিনা? এবং এগুলি দেখবেন যে হোটেল রয়েছে, এটা কিন্তু সব সব জায়গায় কিন্তু আছে না? যারা এই প্রবাসে যারা আসে, যারা দেশের বাইরে যারা আসে, যে খারাপ সে পৃথিবীর যেখানেই যাও সেখানে গিয়ে কিন্তু ওই জিনিসটা খোঁজে। যে বিড়ি খাবে তাকে আপনি বাংলাদেশ বলেন আর সৌদি থাকুক, যেখানেই থাকুক, সেখানেও কিন্তু সে বিড়ি টানবে। তাকে কিন্তু বিড়ি থেকে আপনি কিন্তু ঠেকাতে পারবেন না। এটা যার যে একটা নেশা, ঠিক না? এবং এছাড়া এই বিভিন্ন দেশে রয়েছে, ইউরোপ, আমেরিকা, এই অন্য এশিয়া দেশগুলো যারা থাকে, সবাইকে নিয়ে সব ধরনের মন্তব্য আমরা করব না। কীরকমের দেখবেন অনেক মানুষ তারা কি করে আজকে দেশ ছেড়ে বিদেশের মাটিতে আসে। এই সমস্যায় কিন্তু প্রতিনিয়ত অনেক মানুষ কিন্তু ভোগে, অনেক মানুষের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো এসে উপরে পড়ে, ঠিক না? এটা নিয়ে আমাদের চিন্তা থাকা দরকার, আমাদের বুঝতে হবে বিষয়টা। যে দেখবেন অনেকে সে ইউরোপে আসলো, আসার পরে কিন্তু তাকে স্কুল করতে হচ্ছে, আবার দেশের কথাও তাকে ভাবতে হচ্ছে যে দেশে ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। তারা মনে করে যে পুরো সবার কথা মনে হয় ভুলে গেছে। আসলে যখন একটা মানুষ যখন সেই স্টুডেন্ট হয়ে আসে, তখন তো তার উপরে তার নিজের উপর নিজের অনেক দায়িত্ব হয়ে যায়, অনেক দায়িত্ব পড়ে, অনেক দায়িত্ব তাকে মেনটেন করতে হয়, ঠিক না? তার উপরে নির্ভরশীল হয়, ঠিক না? এই সমস্যাগুলি তাকে আগে সমাধান করে তার উপরে অন্যের সমস্যার সমাধান করতে হয়, ঠিক কিনা? আপনারা দেখেন যে অনেকভাবে অমুকে তো অমুকখানে আসে, কতদিন শান্তিতে আছে, আর মানে কোটি কোটি টাকা ইনকাম করে তারপর সবাই ভুলে গেছে। অথচ আমরা এই জিনিসগুলো আমরা যারা ভাবি, সে তার নিজের দিকে আগে তাকাক, সে কি করছে, সে অন্যের জন্য কি করছে। আমরা অন্যকে নিয়ে, অন্য আরেকজনকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করতে পারি, যে মনে হয় যে ওখানে যে মনে হয় বাজে কাজে লিপ্ত হয়েছে, বাজে কাজ করতেছে, এইটা করতেছে, ওইটা করতেছে। এগুলি তো বাংলাদেশে থেকে তো আরো ভুরি ভুরি হচ্ছে। বাংলাদেশে আপনারা দেখবেন যে একখানে 5-10 জন বসে আড্ডা মারতেছে, বাজে ধরনের আলোচনা করছে। আর বিদেশে তো আপনি সেই সময়টাই পাইবেন না। আপনি যে সেই সময়টা যে আপনার আছে, এটাই আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনার সেই সময়ই নাই। কারণ এখানে আপনি যখন সকাল হবে, আপনার ঘুম যখন ভাঙবে, ম্যাক্সিমাম যারা এই প্রবাসে রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু সকালে নাস্তাটা করতে পারে না বাসায়। তারা সেই টাইমটা পায় না, কারণ কাজ থেকে এসে আবার নিজের পোশাক আশাক থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক করে রেখে, সব কিছু ঠিকঠাক করে মানে যখন ঘুমিয়ে যায়, ঘুমতে করতে তো আবার ডিউটি শুরু হয়ে যায়। কখন বাস ধরবো, কখন ট্রেন ধরবো, আবার ডিউটিতে তাকে, কারণ ডিউটিতে তো যেতেই হবে। ডিউটিতে যায়, সেখানে আবার কাজ কাজ কাজ, কাজ শেষ করে আবার বাসা এসে আবার বাসার কাজ। তাদেরকে কিন্তু সব দিক কিন্তু তাদের করতে হয়। তারপর আবার ফ্যামিলি, আত্মীয় স্বজন, সবার খোঁজ খবর নেওয়া, ঠিক কিনা? কিন্তু আমরা সবাই নিজেদের মতো করে আমরা সবসময় নিজেরা ভাবি, আমরা অন্যের ভাবনাটা নিজের মতো করে আমরা ভাবি না, ঠিক না? এইটা আমাদের ভাবা উচিত, ঠিক কিনা? আমরা যেমন আমরা যখন কোনো মানুষ আর যখন কষ্টে থাকে, তখন আপনার আজকে জ্বর হয়েছে, কাশি হয়েছে, মাথা ব্যথা হয়েছে, আপনি কিন্তু ওইটার কষ্টটা বোঝেন যে এই মাথা ব্যথাই মনে হয় সব থেকে বড় কঠিন রোগ। পেটে ব্যথা হলে ওই পেট ব্যথাটাই মনে হয় সব থেকে বড় কঠিন রোগ। কিন্তু অন্যের হইলে ওইটা আমরা কিন্তু ওইরকম মালুম করি না, ওইরকম করে ভাবি না। তা আমরা যেমন পড়ছি না, কবিরা কি বলছে
যে অন্যের যে দুঃখ, অন্যের যে কষ্ট, সেটা নিজের করে ভাবো, তাহলেই দেখবা নিজের কি থাকবে না, কষ্টটা ওই রকমের অনুভব হবে না। কিন্তু আমরা কিন্তু এগুলি পড়ে গেছি, কিন্তু আমরা এটাকে কি করি নাই, আমলে আনতে পারি নাই, ঠিক না? আমরা প্রচুর পরিমাণ মানুষ আছি যারা অন্য মানুষকে নিয়ে আমরা মন্তব্য করি। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে, ঠিক কিনা? যেমন আপনারা দেখবেন যে আজকে দেখেন বাংলাদেশে কত ধরনের অপকর্ম হচ্ছে, মানে কত ধরনের মানুষ সমস্যায় ভুগতেছে। রেল স্টেশন থেকে শুরু করে, ফেরিঘাট থেকে শুরু করে, বাজারঘাট থেকে শুরু করে, এই ইলেকট্রিসিটি থেকে শুরু করে সব জায়গায় সমস্যা। এগুলো নিয়ে আপনারা ভাবেন। আজকে বাংলাদেশে কারেন্ট থাকে না, আজকে বাংলাদেশের সাধারণ মানুষ যে কি কষ্ট করতেছে, এটা নিয়ে কেউ ভাবে না। আর আজকে প্রবাসীরা দেশের বাহিরে থেকে কষ্ট করে তারা নিজেদের আপন লোকজন যারা রয়েছে তাদেরকে ছেড়ে তারা চলে অনেক দূরে থাকতেছে, তাদেরকে নিয়ে আমরা মন্তব্য করি। কিন্তু তারা তো বলে নাই যে আমাদেরকে নিয়ে আপনারা মন্তব্য করেন। তাদেরকে নিয়ে তারা যখন এয়ারপোর্টে এসে যখন আসে, নিজ নিজ দেশে যায়, গ্রামে যাবে, ওই এয়ারপোর্টে যে তাদেরকে একটু শান্তিতে, তাদের সুন্দরভাবে তাদেরকে যে সব কিছু পরিপিটি করবে, এটা পর্যন্ত করা হয় না। তাদেরকে অনেক ধরনের হয়রানি করা হয়। আপনারা দেখছেন কিছুদিন আগে এক প্রবাসী ভাইয়ের লাগেজ, ব্যাগের সব কিছু চুরি হয়ে যায়, লাগেজ পাচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কারো মাথা ব্যথা থাকে না, আমাদের ভাবনা থাকে না। আমরা ভাবি কি, ও প্রবাসে আছে, কতদিন শান্তিতে আছে, কতদিন আমোদ ফুর্তি করে বেড়াচ্ছে, টাকাই আর টাকা, টাকা আর টাকা। কিন্তু আপনি দেখেন, হয়তো আপনি বাংলাদেশে একদিন কাজ করলে পান 1000 টাকা, প্রবাসে আপনি একদিন কাজ করলে পান 5000 টাকা। কিন্তু এই যে 5000 টাকা আপনি পেলেন একদিন কাজ করে, বা 8000 টাকা পেলেন একদিন কাজ করে, এটা কিন্তু এর প্রত্যেকটা টাকার কিন্তু আপনার পরিশ্রম আছে। আপনি পরিশ্রম করার পরে কিন্তু এই টাকাটা আপনি পাচ্ছেন, ঠিক কিনা? দেখবেন এই প্রবাসীদের টাকারও কিন্তু হিসাব থাকে না। হাজার হাজার প্রবাসীরা দেশের বাইরে আছে, তারা টাকা পাঠাচ্ছে, টাকা দিচ্ছে, কিন্তু এর কিন্তু হিসাব, মানে যারা এটা খরচ করে, যারা এটাকে বহন করে, তারা কিন্তু ওইভাবে ভাবে না। তারা তো মনে করে বিদেশ তো টাকা উড়ে। আগে আমরা ছোটোবেলায় শুনতাম যে ঢাকার শহরে টাকা উড়ে। আগে তো বিদেশ এরকমই অ্যাভেলেবেল ছিল না। আগে ছিল কি, গ্রাম থেকে ঢাকা, মানুষ ঢাকায় থাকতো, ঢাকায় কাজ করতো, 7 দিন 8 দিন 10 দিন কাজ করে টাকা পাঠাতো। তার গ্রামে যারা থাকতো তারা মনে করতো ঢাকার শহরে টাকা উড়ে। কিন্তু ঢাকার শহরে যে থেকে, এটা তো ছোট একটা প্রবাসীর মতো, ঠিক না? যারা কেন না কেউ 6 মাস পর বাড়িতে যেত, 1 বছর পরে বাড়িতে যেত, 3 মাস পরে বাড়িতে যেত, তো তারা তো গ্রাম ছেড়ে এসে ঢাকায় থাকতো। এটাও কিন্তু একটা প্রবাসের মতো, ঠিক না? দূরত্বটা। তো তারা যে কিভাবে টাকাটা পরিশ্রম করে ইনকাম করে পাঠায়, এটা কিন্তু সেই বোঝে। এই সমস্ত কষ্টকর লোকরা কিন্তু কখনো মন্তব্য করে না। করে কারা? কিছু নির্বোধ, কিছু মনে করেন যে তাদের এই সম্পর্কে কোনো আইডিয়াই নাই, তাদের জ্ঞানই নাই, তারা এই সম্পর্কে ভাবেই না, চিন্তাই করে না, তারা এই ধরনের মন্তব্য করে। তো বন্ধুরা, এই পৃথিবীর যে দেশে আপনি যান না কেন, আপনাকে পরিশ্রম করতে হবে। আর এই পরিশ্রমের যে একটা ক্যাপাসিটি, এটা যে একটা টেকনিক, এই টেকনিকটা আপনাকে কি করতে হবে? এই টেকনিকটা আপনাকে এমনভাবে কাজে খাটাতে হবে যেন আপনি সময়ের মধ্যে সময়ের কাজটা শেষ করতে পারেন। যদি আপনি সেটা না পারেন, তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। আপনাকে একটা মানুষের 8 ঘন্টা 9 ঘন্টা একটা মানুষ পরিশ্রম করতে পারে। আপনাকে 8 ঘন্টা 9 ঘন্টা আপনাকে পরিশ্রমটা এমনভাবে করতে হবে, আপনার সব কাজগুলি আপনাকে গুছিয়ে আনতে হবে, তাহলেই আপনি একজন পারফেক্ট মানুষ। আর যদি আপনি সেটা না করেন, সব কিছু এলোমেলো করে ফেলেন, তাহলে কিন্তু হবে না। এটা আমাদের বুঝতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আজকে
যারা এই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে, যাওয়ার পরে তাদের কি করা উচিত, তাদেরকে নিয়ে মানুষের যে মন্তব্য, এই বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।